আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। পরমাণু বেসিক্যালি কি? পরমাণু হলো একটি ক্ষুদ্র কণা। আমরা আজকে এই পরমাণুর গঠন সংক্রান্ত টপিক নিয়ে আলোচনা করব। ওকে, আমরা পার্ট 1 থেকে 3-এ চলে আসলাম। প্রথমেই রয়েছে পদার্থ। আমরা সবাই জানি পদার্থ 3 প্রকার: কঠিন, তরল, বায়ু। ওই পদার্থ হলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো বেসিক্যালি দুই রকমের, একটা হলো অণু, একটা হলো পরমাণু। সব থেকে ছোট হলো পরমাণু, আর পরমাণুগুলো যুক্ত হয়ে গঠন করে কাকে? অণুকে। ঠিক আছে, একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে, কি বলছি বলো, একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। তাহলে আমরা পেয়ে গেলাম একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। এবং এই হলো পরমাণুর বেসিক কথাবার্তা। সো গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে একটা মতবাদ পোষণ করেন। তার মতবাদটা কি ছিল? যে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, অবিভাজ্য মানে যাকে আর ভাঙা যায় না, এরকম অবিভাজ্য কণা দ্বারা গঠিত। তিনি এই ক্ষুদ্র কণার নাম দেন পরমাণু, যাকে অ্যাটম বলা হয় ইংলিশে। অ্যাটম এই কথাটি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে, যার অর্থ হলো অবিভাজ্য। তার মানে এই যে পদার্থ যে ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, সেই ক্ষুদ্র কণাগুলোর নাম দিয়েছিল ইনি কি? অ্যাটম। কি নাম দিছিল? অ্যাটম, যেটা আসছে কই থেকে? অ্যাটোমস থেকে। হ্যাঁ, অ্যাটোমস। অ্যাটোমস শব্দের অর্থ হলো অবিভাজ্য। এরপর সেই সময় আরো দুজন বিজ্ঞানী ছিল, একটার নাম হলো প্লুটো, আরেকটার নাম হলো এরিস্টটল। এবং তারা তার সাথে ঝগড়া করলো, অর্থাৎ দ্বিমত পোষণ করলো। তারা কি রকম দ্বিমত পোষণ করলো? এই কি বলছে, অর্থাৎ আমাদের ডেমোক্রিটাস বলছিল যে পদার্থ কি? ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত, যেটা হলো অবিভাজ্য, মানে যেটাকে আর ভাঙা সম্ভব না। কিন্তু আমাদের এরিস্টটল বলেছে যে পদার্থসমূহ নিরবিচ্ছিন্ন এবং একে যতই ভাঙা হোক না কেন পদার্থের কণাসমূহ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। তার মানে দুইজন, তাহলে একজন বলল যে ক্ষুদ্রতর হতেই থাকবে, মানে ভাঙা যাবে। হ্যাঁ, একজন কি বলছে? যে ভাঙা যাবে, আর অপরজন বলল যে ভাঙা যাবে না। সো যে বলছে ভাঙা যাবে, তার অপোজিট পাশ নিচে হলো কি? ভাঙা যাবে এবং যাবে না। আশা করি এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। এখন সেই 1803 সালের কথা, একজন বিজ্ঞানী যার নাম হলো জন ডাল্টন। এই জন ডাল্টন বেসিক্যালি আমাদের ডেমোক্রিটাস যে মতবাদটা দিয়েছিল যে পদার্থ অবিভাজ্য, যেটাকে আর ভাঙা যাবে না, সেই রকমই একটা মতবাদ দিয়েছিল। সো ডাল্টন পরীক্ষালব্ধ বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে তিনি বলেন পরমাণু হলো মৌলিক পদার্থ, এই পরমাণুসমূহ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, একে আর ভাঙা যায় না। এটা কার মতবাদ ছিল? ডাল্টনের মতবাদ ছিল। ভাঙা যায় না মানে কি? এটা অবিভাজ্য, তাই না? এটা কি? অবিভাজ্য। কে বলছে এটা? এটা বলছে হলো জন ডাল্টন। কার পক্ষে গেল মতামতটা? ডেমোক্রিটাসের পক্ষে গেল। সো মৌলিক পদার্থ কি? মৌলিক পদার্থ হলো যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকেই বেসিক্যালি বলা হয় কি? মৌলিক পদার্থ। এখন এরিস্টটলের মতবাদটি পরিত্যক্ত হয়। পরিত্যক্ত হয় মানে তার ওই মতবাদটা মানুষ বাদ দিয়ে দেয়। তার মতবাদ নিয়ে মানুষ কি করে? বাতিল করে এই জন ডাল্টনের যে মতবাদ, সেটাকে মানুষ কি করে? গ্রহণ করে। আসলে পরমাণু কিন্তু অবিভাজ্য নয়। তাহলে পরমাণু কি? আবার ক্ষুদ্রতম কণিকাও নয়। পরমাণু হলো বিভাজ্য। বিভাজ্য মানে যেটাকে ভাঙা যাবে। এরকে ভাঙলে কি কি পাবো আমি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা বেসিক্যালি গঠিত। তাহলে আমার পরমাণু কি কি দিয়ে গঠিত? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা আমার পরমাণু গঠিত। সো ডাল্টনের এই মতবাদের যে সমস্যা বা সীমাবদ্ধতা, সেটা দূর করার জন্য আরও অনেক বিজ্ঞানী অনেক মতবাদ কি করেছে? প্রকাশ করেছে। সেগুলোকে বেসিক্যালি পরমাণু মডেল বলা হয়। তার মধ্যে রাদারফোর্ড এবং বোর নামের দুই বিজ্ঞানীর কি হয়েছে? মডেল গ্রহণযোগ্যতা পেয়েছে। কাদের কাদের মডেল গ্রহণযোগ্যতা পেয়েছে? একটা হলো বিজ্ঞানী রাদারফোর্ড, একটা হলো বিজ্ঞানী বোর। এদের যে পরমাণু মডেল, সেটা গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন বিজ্ঞানী রাদারফোর্ড ও তার সহকর্মীরা পরীক্ষা করেন, যা পরমাণুর গঠন সম্পর্কে ভালো ধারণা দেয়। পরীক্ষালব্ধ ফলাফল থেকে রাদারফোর্ড বলেন, এই যে কথা এখান থেকে ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ রাখতে হবে। পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। এই
ক্ষুদ্র জায়গাটি বা জায়গাটি পরমাণুর কেন্দ্রে অবস্থিত এবং এই কেন্দ্রের নাম দেওয়া হয় নিউক্লিয়াস। এই কেন্দ্রের নাম কি দেওয়া হয়? এই জায়গাটি পরমাণুর কোথায় অবস্থিত? কেন্দ্রে অবস্থিত। তিনি এই কেন্দ্রের নাম দেন নিউক্লিয়াস। কেন্দ্রের নাম কি দিয়েছে? নিউক্লিয়াস। এবং তিনি আরও ব্যাখ্যা দেন যে পরমাণুর বেশিরভাগ জায়গা হলো ফাঁকা, আর ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নেই। তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাহিরে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। রাদারফোর্ড মডেল সৌরজগতের মতো। সৌরজগতের মতো কেন? যেমন সূর্যকে কেন্দ্র করে আমাদের গ্রহগুলো ঘুরতেছে, ঠিক একইভাবে রাদারফোর্ড পরমাণুর মডেল অনুসারে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে? ইলেকট্রনগুলো ঘুরতেছে। কিন্তু রাদারফোর্ডের নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেনি, তিনি জাস্ট বলছে যে ঘুরতেছে। কিন্তু বোর পরবর্তীকালে কি ঋণাত্মক আধানযুক্ত কিছু কণা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে সেটা সে কি করে? যুক্ত করে। যে এই ঋণাত্মক আধানযুক্ত কণার নাম হলো ইলেকট্রন। ঋণাত্মক আধানযুক্ত কণার নাম কি? ইলেকট্রন। এটা কি করে? নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। এই কথাটা কে বলছে? বোর বলছে, বাট রাদারফোর্ড বলছিল জাস্ট বাহিরের দিকে ঘোরে। রাদারফোর্ডের গঠন অনুসারে কি ছিল? তার গঠন অনুসারে এইটা ছিল আমার নিউক্লিয়াস, এইটা ছিল আমার কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কে কে রয়েছে? এই নিউক্লিয়াসের মধ্যে রয়েছে আমার প্রোটন এবং নিউট্রন। পি ফর প্রোটন আর এন ফর নিউট্রন। এবং এই যে নির্দিষ্ট বাহিরের দিকে, হ্যাঁ, আমার নির্দিষ্ট কক্ষপথে কি করছে? ইলেকট্রন বলেছে। এই যে একটা ইলেকট্রন, ইলেকট্রন কি হয়েছে? এটা হলো ইলেকট্রনের কক্ষপথ। দেখো তো এই পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা না? পরমাণুর অধিকাংশ জায়গা হলো ফাঁকা। এখানে কয়টা ইলেকট্রন রয়েছে? এক এবং এক দুইটা। সো হিলিয়াম পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের চিত্র এখানে বেসিক্যালি দেখানো হয়েছে। কারণ কি? কারণ হিলিয়াম পরমাণুর এই যে এই সিতে হিলিয়াম, এর পারমাণবিক সংখ্যা হলো 2। এতে প্রোটন আছে 2টা, নিউট্রন আছে 2টা, ইলেকট্রন আছে 2টা। দেখো ইলেকট্রন এখানে একটা, এখানে একটা, 2টা। আর প্রোটন 2টা, নিউট্রন 2টা মিলে কয়টা হয়? মনে করো এই যে এগুলো হলো প্রোটন 2টা, আর এই হলো নিউট্রন 2টা। 2 2 4টা আছে। এটা কোথায় রয়েছে? নিউক্লিয়াসে। বেসিক্যালি পরমাণুর সমস্ত ভর তার কেন্দ্রেই রয়েছে, অর্থাৎ নিউক্লিয়াসেই রয়েছে। কারণ প্রোটন এবং নিউট্রনের ভর রয়েছে এবং ইলেকট্রনের ভর অতি নগণ্য, যেটাকে আমরা কি করি না হিসাবের মধ্যেই আমরা ধরি না। সো এখানে বলেছে পরমাণু অবিভাজ্য নয়, পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত। পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন, এই যে প্রোটন ধনাত্মক আধানযুক্ত, এবং আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে। তাহলে আমার এই নিউক্লিয়াসে কে কে রয়েছে? নিউক্লিয়াসে রয়েছে প্রোটন এবং আমার আধান নিরপেক্ষ নিউট্রন। পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে রয়েছে। কেন? কারণ ইলেকট্রনের ভর একেবারেই নগণ্য। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এবং ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গাগুলো হলো ফাঁকা। তাই প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গা হলো ফাঁকা, যেটা আমরাও লক্ষ্য করতে পাচ্ছি। যদি আমাকে বলে যে পরমাণুর গঠন আলোচনা করো বা পরমাণুর গঠন ব্যাখ্যা করো, তাহলে আমরা এই চিত্রটা আর্ট করব এবং এই কথাগুলোকে সাজিয়ে লিখব। কি কি লিখব? পরমাণু অবিভাজ্য নয়, পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত, পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে। পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসে কে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা হলো ফাঁকা, ফলে প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গা হলো ফাঁকা। উদাহরণস্বরূপ আমরা হিলিয়াম পরমাণুর গঠন নিয়ে চিত্রটা অঙ্কন করব। করে এভাবে এটা মনে করো নিউক্লিয়াস, এখানে দিব হলো 2টা প্রোটন, 2টা নিউট্রন, বাইরে দেবো কক্ষপথ দিয়ে, এখানে দেবো একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাহলেই হয়ে। তারপর নিচে লিখবো চিত্রে হলো হিলিয়াম পরমাণুর 2টি ইলেকট্রন, 2টি প্রোটন এবং 2টি নিউট্রন বিদ্যমান। এতটুকু করতে পারলেই হয়ে যাবে। আশা করি আমাদের কাছে এখন এই টপিকটা ক্লিয়ার। সো এই ছিল বেসিক্যালি আমাদের কত পার্ট 1 থেকে 3-এর কথাবার্তা। সো এখান থেকে আমি তোমাদের এই টপিক থেকে যদি আমি কোশ্চেনগুলোকে একটু দেখাই, তাহলে তোমরা দেখতে পারবে কোশ্চেনগুলো হলো, প্রথম কোশ্চেন পরমাণুর, কোশ্চেন নাম্বার 1, পরমাণুর গঠন ব্যাখ্যা করো। প্রশ্নগুলোকে সবাই তুলে নাও, এটা আমরা একটু আগেই করলাম। 2 নম্বর হলো পরমাণু চার্জ নিরপেক্ষ বলা হয় কেন? কারণ প্রোটন সংখ্যা যত আমার নিউট্রন সংখ্যা তত। যদি প্রোটন আমার 2টা হয়, আমার ইলেকট্রন সংখ্যা কত রয়েছে?
দুইটি রয়েছে। আর অপরদিকে নিউটন সংখ্যা তত, বাট নিউটন হলো চার্জ নিরপেক্ষ, তাই নিউটনকে আমরা ধরবো না। যেহেতু পজিটিভ প্রোটন সংখ্যা এবং নেগেটিভ নিউটন সংখ্যা দুইটাই, নেগেটিভ ইলেকট্রন সংখ্যা দুইটাই সমান, সেহেতু পরমাণু হলো চার্জ নিরপেক্ষ সামগ্রিকভাবে। পরমাণু অবিভাজ্য নয়, এটাকে আমরা ব্যাখ্যা করবো এই পরমাণুর ব্যাখ্যা দিয়েই। এরপর পরমাণুর গঠন সম্পর্কে রাদারফোর্ডের মডেলের মন্তব্যসমূহ আমরা ধাপ ধাপ করে এখান থেকে লিখবো। এই পরমাণুর যে মডেলগুলো, রাদারফোর্ডের যেই পরে যেই কথাগুলো রয়েছে সেটা আমরা কি করবো ওখান থেকে পড়বো। এরপর রাদারফোর্ডের মডেল সৌরজগতের মডেল মতো কেন, তো আমরা হিলিয়ামের ইলেকট্রন বিন ডায়াগ্রাম আর্ট করবো, ওটাকে ডায়াগ্রাম চিত্র বলে, ঠিক আছে। ডায়াগ্রাম চিত্র আর্ট করবো এবং করে দেখাবো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সৌরজগতে, সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহগুলো ঘুরে সেইভাবে ঘুরছে, তাই হলো রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌর মডেলের সাথে অথবা সৌরজগতের মতো তুলনা করা হয় বা সৌরজগতের সাথে তুলনা করা হয়। পরমাণু কেন আধানগ্রস্ত হয়? পরমাণু আধানগ্রস্ত হয় কেন? পরমাণু আধানগ্রস্ত হয় ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন বর্জন করে। যদি পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে হবে ধনাত্মক আধানযুক্ত, এবং যদি পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেটা হয়ে যাবে কি ঋণাত্মক। যদি পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা হবে ঋণাত্মক আধানযুক্ত, এবং যদি পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেটা হয়ে যাবে ধনাত্মক আধানযুক্ত। বেসিক্যালি এরা যৌগ গঠনের জন্য, কি বলছি বলো, যৌগ গঠনের জন্য পরমাণুসমূহ আধান বা ইলেকট্রন এক্সচেঞ্জ করে বা ইলেকট্রন লেনদেন করে, যার ফলে পরমাণু কি হয়, আধানগ্রস্ত হয় বা তড়িতাহিত হয়। আধানগ্রস্ত হওয়া যে কথা, তড়িতাহিত হওয়া একই কথা। চিত্রসহ হিলিয়াম পরমাণুর গঠন ব্যাখ্যা করো। এটা আশা করি আমরা এখন সক্ষম হব। 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণু সমূহকে ছক আকারে উপস্থাপন করে। এটা বেসিক্যালি আমাদের বইয়ের টপিক, আমি তোমাদের একটু দেখিয়ে দেই। মনে করো এই হলো এই যে তোমাদের বইয়ের 61 পৃষ্ঠায় এটা রয়েছে, এই ছকটা। সেই মৌলগুলো আমাকে মুখস্থ রাখতে হবে। এটা হলো মৌলের বাংলা নাম, এটা হলো মৌলের প্রতীক, আমি লিখে দিয়েছি হাইড্রোজেন এইচ, হিলিয়াম এইচি, লিথিয়াম এলআই, এইভাবে সবগুলোর প্রতীক দেওয়া আছে, এবং পারমাণবিক সংখ্যা, এই তিনটা তোমরা মুখস্থ করে ছক আকারে লিখবা যাতে পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হয় সেজন্য। সো এখানে আর্গন পর্যন্ত দেওয়া আছে 18, এরপরে হবে 19 নম্বরে হলো পটাশিয়াম কে, আর 20 নম্বরে হবে হলো ক্যালসিয়াম সিএ। এই 20টা মৌল তোমরা ভালো করে মুখস্থ করবে যাতে করে আমরা পরবর্তী ক্লাসগুলো মজার সাথে কমপ্লিট করতে পারি। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।